হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 9-এর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি পড়ছিলাম। গত দুটো ক্লাসে আমি তোমাদেরকে গল্পের কিছুটা অংশ পড়িয়েছি, যেখানে আমরা দেখেছি একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সম্পর্ক সেটা ফুটে উঠেছে। তার অঙ্কের যে শিক্ষক সে বিভীষিকাময় ছিল, সেই বিভীষিকাময় পরিস্থিতিতে কত ভয়াবহ হতে পারে সেটা গল্পের যে লেখক সেটা বুঝিয়েছেন। যার সম্পর্কে এখানে বলা হচ্ছে সুকুমার, সেই সুকুমারও কিন্তু তার অঙ্কের যে শিক্ষক সেই শিক্ষকের মার এবং তার বকা এতটাই সে ভীত, এতটাই সে ট্রমার মধ্যে যে MA পাশ করার পরও সেই বকা কিন্তু সে ভুলতে পারে না। তার স্বপ্নে এখনো তার মাস্টারমশাই আসেন। এরপরে আমরা দেখলাম যে তিনি এখন বড় হয়েছেন, কলেজে পড়ান, বাংলা বিভাগ পড়ান, এবং তারপরে তার কাছে একটা পত্রিকার কর্তৃপক্ষ আসে কিছু ছেলেবেলার স্মৃতি লেখার জন্য। তখন তার ছেলেবেলার সেরকম কোনো স্মৃতি না থাকায় সে বলে যে প্রথমে না লেখার প্রস্তাবই জানায়, কিন্তু তাও কর্তৃপক্ষ খুব জোরাজুরি করাতেই তখন সে নিশ্চিত করে যে তার ছোটবেলার যে মাস্টারমশাইয়ের প্রতি যে ভীতি, অর্থাৎ মাস্টারমশাই সম্পর্কে সে লিখবে, কিছুটা কাল্পনিক রং দেবে তাতে এবং সেভাবে লেখাটা পরিবেশন করবে। এবং সে জানে সেই কর্তৃপক্ষের যে পত্রিকা, সেই পত্রিকায় সেরকম বিশেষ কোনো পাঠক নেই, তার জন্যই সে সেখানে লিখতে সম্মতি দেয়। তারপর সে লিখবে এবং তারপরে 10 টাকা নগদও পাবে। তো সে এটা হিসেব করবে যে তার মাস্টারমশাইয়ের কাছে এই 10 টাকা নগদই কিন্তু তার পাওনা আর কি। তো এরপরে আমরা দেখতে পাবো যে এরপর সে নিজের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে ব্যস্ত হয়ে পড়বে, এতটাই বিজি হয়ে পড়বে যে বর্তমানের চাপটা এতটাই বেশি যে স্মৃতি, তার পুরনো যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিতে ঘুরে দাঁড়াবার পর্যন্ত তার সময় নেই। তো এতদূর অবধি আমরা আগের ক্লাসে পড়েছিলাম, আজকে তার পরের অংশটুকুনি থেকে পড়বো। তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো এরপর দেখো বলেছে, এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতাও দিতে হবে। এরপরে কি হলো, এরকম একটা ব্যস্ত সংকুল পরিস্থিতিতে বাংলাদেশের একটা কলেজ থেকে তার ডাক এলো। কলেজ থেকে যেহেতু বাংলা বিভাগে এরকম বক্তৃতা দেওয়ার বা বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক আসে, তো বাংলাদেশের এরকম একটা কলেজ থেকে তার ডাক এলো এবং তার সঙ্গে আতিথ্য তো নিতেই হবে এবং বক্তৃতাও দিতে হবে। এই সবই উপলক্ষই বিনা পয়সায় বেরোনো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। এই লাইনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দেয়। এই যে কলকাতার চড়ুই পাখিও সেখানে রাজহংসের মর্যাদা লাভ করে। তোমাদেরকে যে প্রশ্ন দেয়, প্রশ্নতে কিন্তু এই লাইনটা পুরোপুরিভাবে তুলে দেয়। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সমান, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তখন তোমাদের বলতে হবে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার বাংলাদেশের এক প্রান্তিক কলেজের বার্ষিক অনুষ্ঠানে অতিথি হওয়ায় ও বক্তৃতা দেওয়ার ডাক পাওয়ার প্রসঙ্গে প্রশ্নোদিত উক্তিটি করেছেন। শহর কলকাতার সাধারণ মানুষ সম্পর্কে মফস্বলের লোকজনের অযথা উচ্চ ধারণা পোষণ করেন। কলকাতা থেকে সাধারণ মানের লেখক গেলেও সেখানে সুপ্রসিদ্ধ সাহিত্যিকের সম্বর্ধনা পায়। তাই সুকুমার বলেছেন, কলকাতার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সমান হয়। কি হয়, আমাদের ছোটখাটো যে জায়গাগুলো হয় না, সেখানে কিন্তু শহরাঞ্চল থেকে যারা আসে, মেট্রো সিটি বলো বা বিরাট বিরাট যে শহরগুলো, মুম্বাই আছে, এই সমস্ত জায়গাগুলো থেকে যারা আসবে তারা গণ্যমান্য একটা সম্মান পায় মফস্বলের জায়গাগুলোতে। ঠিক ঢাকাতেও তাই। কলকাতা থেকে কেউ, কলকাতা এমনি একটা মহানগরী, সেই মহানগরী থেকে একজন আসছে, তা আবার প্রফেসর, কলেজের প্রফেসর, বাংলা বিভাগে, চড়ুই পাখি বলতে বলেছে। কলকাতায় হয়তো তার সেরকম এতটা আতিথ্য কেউ করে না, কিন্তু সে যখন ঢাকায় যাবে সে কিন্তু একটা বিরাট বড় একটা সম্বর্ধনা পাবে, সেই অর্থে কিন্তু এখানে বলেছেন। এবং আরো একটি অর্থ ছিল সেখানে যাওয়ার, সেখানেও তার কারণ হচ্ছে বিনা পয়সা, অর্থাৎ যে সংস্থা বা যে কলেজ থেকে তাকে ডাকা হয়েছে পুরো খরচা কিন্তু তারা বহন করবে, তাকে নিয়ে আসার নিয়ে যাওয়ার, সুতরাং বিনা পয়সায় তার ঘোরাটা হয়ে যাবে।
এই একটা যে চালাকি বুদ্ধি সেটাও কিন্তু তার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। এরপর বলেছে কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখবহ। অর্থাৎ খুব কাছাকাছি হলে কি মজা হয় না, একটু দূরে হলে যাত্রার যে আনন্দ, সেই মানে ট্রাভেলের যে একটা অনেকটা দূরে যেতে হবে, একটা আনন্দ, সেই আবহাওয়াটা কিন্তু বেশি থাকে। তাই যত দূরে হয় সেটা ততই বেশি সুখকর কিন্তু হয়। এরপরে বলেছে আমি সুযোগটা ছাড়তে পারলুম না। এই জায়গাটাও খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন পুরো এই লাইনটা তুলে দিয়ে বলে যে কোন সুযোগের কথা বলা হয়েছে, সুযোগটা তিনি ছাড়তে পারলেন না কেন। এটা প্রায় 5 নম্বরের প্রশ্ন আসে এখান থেকে। তো তখন তোমাদেরকে কিন্তু বলতে হবে যে দাম গল্পের কথক সুকুমারের কাছে বাংলাদেশের এক প্রান্তবর্তী কলেজ থেকে তাদের বার্ষিক উৎসবে বক্তৃতা করার ডাক আসে। এই সুযোগের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তোমাদের মানে 1+1+1+2 এরকম ভেঙে ভেঙে প্রশ্ন আসে, +2 এরকম ভাবে কিন্তু আসে। কথক তারপরে যে প্রশ্নটা যে সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন, তখন তোমাদের বলতে হবে কথক সুযোগটা ছাড়তে পারেননি কারণ এই উপলক্ষে বিনা পয়সায় তার বাংলাদেশে ভ্রমণ হয়ে যাবে। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে রাজোচিত সম্বর্ধনা মেলে। কথক কৌতুক করেই বলেছে এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। এছাড়াও তিনি জানতেন তিনি মানে জানান আর কি, কলকাতা থেকে গন্তব্যস্থল যতই দূরত্ব বাড়বে ততই সেটা অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার সুযোগ পাবে। তো এভাবে কিন্তু তোমাদের এই পুরো অংশটা বলতে হবে। এরপরে দেখো বলেছে গিয়ে পৌঁছতে চা খাবারের আতিথেয়তার উচ্ছ্বাস। অর্থাৎ মানে কি হয়, অতিথিরা অনেক দূর থেকে এলে যা হয় আর কি, চা জল খাবার তাদেরকে দেওয়া, এত মানে একদম খুব হুলুস থুলুস কাণ্ড হয়ে যায়। সেই আতিথেয়তার উচ্ছ্বাস হচ্ছে এতটা আতিথেয়তা আসছে তার কাছে যে অকল্পনীয়। যেটা ছেলেরা তো এলোই, 2-4 জন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেল, এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলরবে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলো। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা। অর্থাৎ তিনি নিজের যে সম্বর্ধনা, নিজে যে সম্মান পাচ্ছে, সেই সম্মানটা তো কলকাতায় তিনি পান না, এতটা সম্মান যেটা বাংলাদেশে এসে পাচ্ছে। এই যে তাকে যে একটা স্পেশাল ফিলিং করানো, এই স্পেশাল ফিলিংটা কিন্তু সে কলকাতায় পায়নি, ঢাকাতে এসে পেলো। এবং যখনই সে পেলো সে যেন সেটাকে মানে কোনোভাবে বিশ্বাস করতে পারছে যে আমার জন্য এত আয়োজন, এত মানুষ এসছে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করবে বলে, আমার অটোগ্রাফ নেবে বলে। এই যে এত আমি একটা মূল্যবান মানুষ, সেটা তাকে ফিল করালো। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি নিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শয়ের নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলো, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার অর্থাৎ মানে তার যে বক্তব্য, সেই বক্তব্যটা এতটাই মানে কি বলবো সলিড হয়েছে যে সেখানে রবীন্দ্রনাথের তো উদ্ধৃতি সে বলেইছে, তার সঙ্গে সঙ্গে ইংরেজি কোটেশন দিয়েছে, যেটা প্রায় অন্যের একটা কোটেশন যেটা বার্নার্ড শয়ের নামে তিনি চালিয়ে দিয়েছেন। তাছাড়াও দেশের যে তরুণ, সেই তরুণ মানুষদের নিদারুণভাবে জাগ্রত, মানে তাদের একটা ইন্সপিরেশন দিয়ে দিল কথার মধ্যে দিয়ে। এবং এতটাই উদ্যম, এতটাই ইন্সপিরেশন দিতে দিতে এতটাই বিভোর হয়ে গেছে যে টেবিলটা ছিল, টেবিলে কিল মেরে বক্তৃতাটা যেন শেষ করলো। এবং যে ফুলদানিটা রাখা ছিল সেই ফুলদানিটা পর্যন্ত পড়ে গেল। আর হল ফাটানো হাততালি, কান বন্ধ করা হওয়ার অর্থাৎ এতটাই যে মানে হল ফাটানো চিৎকারটা একবারে মানে চারিদিকে ছড়িয়ে গেল, এতটাই জোরে হাততালিটা পড়ে গেল। তো এভাবেই আস্তে আস্তে তারপরে আমরা তারপর টুকনি দেখো বলছে যে বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। আচ্ছা, সারগর্ভ বলতে যেমন মানে কথাবার্তার মধ্যে একটা গভীরতা আছে, সেই গভীরতার কথা তিনি এখানে প্রদর্শন করেছেন। তার সঙ্গে সঙ্গে সুমধুরতা, শুনতেও খুব ভালো লাগছিল।
তো আমরা দেখতে পাচ্ছি গল্পের যে লেখক, গল্পের যে কথক সুকুমার, সেই গল্প কথক কিন্তু নিজের যে বক্তৃতা সেটা এতটাই জোরালো এবং এতটাই গভীরতা তাৎপর্যপূর্ণ দিয়েছে যে প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে গেছে। এরপরে বলছে, আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। অর্থাৎ মানে প্রশংসাটা অনেক সময় প্রশংসা কি করলে কি হয় না, থাক ঠিক আছে, প্রশংসাটাও যেন একটা অগ্রাহ্য করে সেরকম একটা ব্যাপার, যে আমি বিনীতভাবে হেসে বললাম, আজকে তো আমার শরীরটা ভালো নেই, তাই আমার নিজের মনের মতো করে কেউ কিন্তু বলতে পারলাম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা বিস্ময়ে চোখ কপালে তুললো, অর্থাৎ অবাক সে। হ্যাঁ, ওর শরীর খারাপ তাতেই এরকম বলছে? কি বলছে? শরীর খারাপ বলছে তারপরেও এত সুন্দর একটা বক্তব্য রাখে? তাহলে শরীর ভালো থাকলে না জানি কত সুন্দর সে বক্তব্য রাখে। এরপরে দেখো বলছে, শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? তাহলে শরীর ভালো থাকলে তো মানে আলাদাই ব্যাপার, সেটা তো মানে ভয়ঙ্কর একটা বক্তব্য হবে, খুবই সুন্দর একটা বক্তব্য হবে সেই বক্তব্য। তো মানে এই বক্তব্য শুনেই তারা বিভোর হয়ে গেছে যে ওই বক্তব্যটা কতটা সুন্দর হতে পারে তার কাছে কল্পনাতীত। অর্থাৎ প্রলয় হয়ে যেত, অর্থাৎ একদমই প্রলয় মানে ধ্বংস হয়ে যেত, এতটাই সুন্দর হতো। আমি উদার হাসিলাম, অর্থাৎ হেসেই ফেললো সে, মানে সে নিজের প্রশংসায় পঞ্চমুখ দেখে মানে কি বলবে, একদম নিজে উদার হয়ে হেসে ফেললো। যদিও মনে মনে জানি এই একটি সবার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকে এদিক ওদিক করে চালিয়ে দিই। অর্থাৎ তা সে মানে যে দোষ করে সে নিজে তো জানে যে আমি কিরকম দোষী বা কিরকম গুণী। তাই গল্পকথক কিন্তু তাই গল্পকথক দেখছে এত সুন্দর বক্তব্য শুনে ওরা বিভোর, সে নিজেই জানে যে আমি যে বক্তব্যটা এখন পেশ করলাম এই বক্তব্য আমি সব মঞ্চে গিয়ে একই কথা বলি, আর এই রবীন্দ্রনাথের উক্তি দিই, বার্নাড শয়ের উক্তি বলে চালিয়ে দিই, প্লাস বন মহোৎসব যদি রবীন্দ্রনাথের জন্মতিথি পড়ে সেখানেও একই কথা বলি, আবার বন মহোৎসব যদি হয় সেখানেও সে একই কথা এদিক ওদিকে দু একটা লাইন এদিক ওদিকে ঘুরিয়ে পেঁচিয়ে সেই মোদ্দা কথা একই হয়, কিন্তু আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, এই যা। মানে সে নিজেই জানে যে কিরকম ভাবে সে প্রেজেন্ট করে। এরপর দেখো বলছে, স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। মানে এবার যা হলো তা হলো, এবার শান্তি ভরে একটু চা খেতে বসেছে, ঠিক সেই সময় একটা ছেলে এসে খবর দিল একজন বয়স্ক ভদ্রলোক আমার সঙ্গে কিন্তু দেখা করতে চায়। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। আচ্ছা ঠিক আছে, কে দেখা করতে চায় তাকে ডেকে আনো। প্রিন্সিপাল খুব স্বাভাবিকভাবে হালকাভাবে নিয়ে কথাটা বললেন। ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ যিনি দেখা করবে সে কোনোভাবেই ভেতরে আসতে চাইছে না, সে বাইরে মাঠের বাইরে এসে দাঁড়িয়ে আছে। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। অর্থাৎ তিনি মনে মনে ভাবছেন যে এই তো সবাই প্রশংসা করছে, আবার হয়তো কেউ এরকম আমার বক্তৃতারই প্রশংসাই করবে, আর এ আর নতুন কে, এমন কিছু তো আলাদা কোনো ব্যাপার না, একই রকম ব্যাপার। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললাম, আচ্ছা চলো আমি যাচ্ছি। অর্থাৎ সেই অভিজ্ঞতা আগেও সঞ্চয় করেছে। সে বললো যে ঠিক আছে, দাক্ষিণ্য পুলকিত চিত্তে, অর্থাৎ অত্যন্ত খুব আনন্দিত হয়ে বললেন যে ঠিক আছে চলো না, আমি যাচ্ছি, ঠিক আছে, যে দেখা করতে চাইছে আসুক, আমি দেখা করে নিচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা। অর্থাৎ হলের বাইরে একটা মাঠ আছে এবং তরল অন্ধকার মানে খুব হালকা আর কি একটা অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না। অর্থাৎ এত মানে কি থাকে, আমাদের প্রচন্ড আলো চোখে মুখে পড়লে বাইরে অনেক সময় অন্ধকার, যেমন লোডশেডিং হলে হঠাৎ করে আমরা কিছু বুঝতে পারি না, আস্তে আস্তে যাতস্ত হয়, ঠিক সেরকম হয়েছে কথকের অবস্থা। তারপর চোখে পড়লো মানুষটিকে, কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলো চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। এরপরে সে মানে অবাক দৃষ্টিতে সে মানুষটার দিকে তাকালো। কুঁজো একটা লম্বা চেহারার মানুষ, মাথার সাদা সাদা চুলগুলো চিকমিক করছে। তো তখনও কথক ভালো করে খেয়াল করেনি চেহারার বর্ণনাটা, শুধু সে বুঝতে পারছে। আমি চমকে গেলাম, হঠাৎ সেই চেনা শব্দ শুনে কিন্তু সে হঠাৎ করে চমকে গেল। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে, সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। অর্থাৎ মানে লেখক কথক কিন্তু মানে তার যে পুরনো যে স্মৃতি সে ভোলার প্রচন্ড প্রয়াস করেছে, যে স্মৃতিকে কাজে লাগিয়েছে লেখাতে, সেই স্মৃতির সেই ভয়েস,
চেনা শব্দটা তাকে যখন হঠাৎ করে অনেক বছর পর আবার সেই পুরনোভাবে ডেকে ওঠে সুকুমার বলে, সে কিন্তু মানে উথাল পাথাল লেগে যায় তার মনের ভেতর। এরপরে মানে তার ভেতরে যেন একটা আন্দোলন হতে শুরু করে। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল। অর্থাৎ সেই ভয়, সেই ট্রমা যেখান থেকে সে বারবার বেরোতে চেয়েছে, কোনোভাবে বেরোতে পারেনি, সে যে একটা মানে অদ্ভুত একটা ভয়ের যে জায়গা, সেই ভয়টা আবার সেই পুরনো বাল্য স্মৃতি থেকে যেন তার এই মানে এই সময়ও যেন ঠিক একই রকম ফিলিংস তার মধ্যে আসছে। বলছে, আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি, অর্থাৎ মাস্টারমশাই বলছে, আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি সুকুমার, আমি, অর্থাৎ মাস্টারমশাই নিজেকে চেনাতে চাইছেন। চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখন একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের কুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলছে। এখান থেকেও প্রশ্ন আসে, ভীষণ ইম্পর্টেন্ট। এই যে মাস্টারমশাইয়ের যে ধমক, যে শাসন, সেই শাসনটা কোনোভাবেই গল্পকথক এখনো অবধি ভুলতে পারেননি। যেটা এখনো হয়তো একটা ঘা শুকিয়ে গেছে, কিন্তু সেই ঘাটাকে খোঁচালে যা হয়, সেই খোঁচানো ঘা এখনো কিন্তু তার কাছে সেই সজাগের মতোই রয়েছে। এই জায়গাটা থেকে যে প্রশ্নটা আসে, সেই ভয়টা কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। তো তোমাদের বলে যে বক্তাকে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বরের প্রশ্ন আসে এখান থেকে। তোমাদের বলতে হবে, বক্তা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার। স্কুলের মাস্টারমশাই ছিলেন অঙ্কে অন্তঃপ্রাণ। সে ভাবতেই পারতেন না তার ছাত্ররা অঙ্ক পারবে না। সুকুমার বরাবরই অঙ্কে দুর্বল ছিল। এদিকে অঙ্কে দুর্বল থাকলে বা অঙ্ক না পারলে ছাত্রদের জুটত মাস্টারমশাইয়ের হাতের চড়। নিয়মিত সেই মার খাওয়া ছেলেদের মধ্যে সুকুমার ছিল অন্যতম। তাই বড় হয়েও অঙ্কের মাস্টারমশাই সে মারের ভয় তার মনের গভীরে লুকিয়েছিল। দীর্ঘকাল পর হঠাৎ মাস্টারমশাইয়ের গলার স্বর সুকুমারের সেই ভয়কেই আবার কিন্তু জাগিয়ে তুলেছে। সে কিন্তু আবার ভাবছে যে হঠাৎ আবার কোনো চর হয়তো তার পিঠে বসবে, বিনা দোষেই বা বিনা কারণেই হয়তো আবার সে আমাকে মারতে উদ্ধত হবে। মানে সেই ভয়টা যেন এখনো অবধি তার মনের ভেতরেতে, মনের কুঠুরিতে কঙ্কালে পর্যন্ত, মানে হাড় গোড়ের মধ্যেও ঢুকে আছে। এই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তোলে। অর্থাৎ বিদ্যুতের ঝলকানি বা শক খেলে যেরকম আমাদের গোটা শরীরটা ঝিনঝিন করে ওঠে, ঠিক সেরকম তার গলার ভয়েসটাও কিন্তু তার গোটা শরীরকে যেন ওই রকম বিদ্যুতের ঝলকানির মতো জাগিয়ে দিল। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। অর্থাৎ মাস্টারমশাই বা গুরুজনদের দেখলে আমাদের যেটা হয়, বিশেষ করে শিক্ষকদের দেখলেই আমরা কিন্তু সেই সম্মান প্রদর্শন করি, তাকে প্রণাম করে। এত বছর পর যখন তার মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয়েছে, সে কিন্তু তাকে প্রণাম করলো। মাস্টারমশাই আপনি? তাই বললেন সুকুমার। মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। যত যশস্বী মানে আরো যেন তোমার যশ লাভ হয়, আরো যেন খ্যাতি লাভ হয়। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছে। অর্থাৎ সে জানায় যে এত বছর পর কি হয়েছে, যা হয়, মাস্টারমশাইয়ের রিটায়ারমেন্ট হয়েছে, রিটায়ারমেন্টের পর সে তার নিজের জায়গায় বা এখানে চলে এসেছে এবং সেখান থেকে যেন আর বেরোই না। এবং তার যে বক্তৃতা, সেই বক্তৃতা শুনেও কিন্তু সে অভিভূত। তাই বলছে যে তুমি খুবই ভালো বলেছো সুকুমার, আমি খুবই খুশি হয়েছি। অর্থাৎ ছাত্রছাত্রী যখন সাকসেসফুল হয় তখন কিন্তু তাদের শিক্ষকরা সব থেকে বেশি খুশি হয়। তাদের সফলতায় যেন শিক্ষকদের একটা মানদণ্ড, তারা তাদের যে প্রয়াস, সেই প্রয়াসে যেন সফল হয়ে যায়। তাই তার ছাত্র আজ এত সুন্দর বক্তৃতা করছে, এত সুন্দরভাবে নিজেকে প্রদর্শন করছে, তার শিক্ষকতা, তার যে মানে নিজের যে ব্যক্তিত্ব সেটা প্রদর্শন করছে, সেটা দেখেই কিন্তু অত্যন্ত তৃপ্ত মাস্টারমশাই। কিন্তু আমি খুশি হতে পারলাম না। অর্থাৎ মাস্টারমশাইয়ের কথা শুনে যেন আমি কোনোভাবেই খুশি হলাম না।
বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ, অর্থাৎ তার বুদ্ধি যেন একদম ছুরির ফলার মতো চকচক করতো, এরকম মানে তীক্ষ্ণ ছিল, ভীষণ তীক্ষ্ণ তার চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্ব নয়, ওর মনের বয়স বেড়েছে। অর্থাৎ আমার কথা মানে তার ইচ্ছে ছিল তার মাস্টারমশাই তার যে গলদগুলো সেই গলদগুলো যাতে বার করুক, অর্থাৎ মাস্টারমশাইরা চিরকালই কিন্তু ছাত্রছাত্রীদের খামতিটা বের করে সেটাকে সংশোধনের কিন্তু কাজ করে, অর্থাৎ ছাত্রছাত্রীরা যাতে আরো বেশি নিজেদেরকে তৈরি করতে পারে। মানুষ তৈরি কারিগর বলা হয় শিক্ষকদের। কিন্তু আজকে কি হয়েছে, সুকুমারের যে বক্তৃতা সেই বক্তৃতা শুনে সে তার খুঁত বা তার যে খামতিগুলো সেইগুলো না ধরে তার ভালো লেগেছে এই কথাটা যেন কোনোভাবেই সুকুমার হজম করতে পারলো না। সে ভাবলো কেন মাস্টারমশাই এরকম করছে, কেন মাস্টারমশাই এরকম একটা কথা প্রদর্শন করলো যে তার ভালো লেগেছে। তার ভালো লাগা উচিত ছিল না। আমি যে ভুল কথাগুলো বলেছি, যে অসংগত কথা বলেছি, সেই কথাগুলোই কিন্তু আমাকে বলতে হতো যে এইগুলো তুই ভুল বলেছিস, বা তাকে ধরিয়ে দিতে হতো। মাস্টারমশাই এখনো তার মাস্টারমশাইকে তার মাস্টারমশাইয়ের মর্যাদায় রেখেছে, যাতে তার খামতিগুলো এখনো সে চায় যে মাস্টারমশাই বলুক এবং তাকে আরো নিখুঁত করে তুলুক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাস্টারমশাইয়েরও বয়স বেড়েছে, সে আর সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন সে কোথাও গিয়ে হারিয়ে ফেলেছে। এবং তার সঙ্গে সঙ্গে কি হয়েছে যে ওই যে ফাঁপা একটা কথা, সেই কথাটাই যেন মাস্টারমশাই ভালো লেগেছে। সে কোনোভাবেই যাচাই না করে যা বলেছি সেটা শুনে অত্যন্ত তৃপ্ত হয়ে গেছে, সেটা কোনোভাবেই সে সুকুমার মেনে নিতে পারছে না। অপরাধীদের মতো চাইলুম, না স্যার আপনার সামনে, মানে সে কোনোভাবেই আর নিজেকে করতে পারছে না। বলছি না আপনার সামনে কি করে এটা হয়, এটা কোনোভাবেই না, আপনার সামনে আমি খুবই নগণ্য, এরকম বলতে চাইছে। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। এই জায়গাটা থেকেও কিন্তু প্রশ্ন আসে, মাস্টারমশাই বলতে দিলেন না। বলতে না দিয়ে মাস্টারমশাই নিজে কি বলেছিলেন? মাস্টারমশাই কথক সুকুমারের বক্তৃতায় প্রশংসা করলে লজ্জায় কথক তাকে বাধা দিতে গেলে মাস্টারমশাই তাকে থামিয়ে দিয়ে বলে, যে ছাত্ররা প্রকৃত অর্থে শিক্ষকদের গর্ব এবং পরিচয়, অথচ শিক্ষক হিসেবে তিনি ছাত্রদের কিছুই দিতে পারেননি, খালি শাসন এবং পীড়ন করেছেন। এরপরে মানে আমরা এরপরে দেখবো এর পরের ঘটনাটা কি ঘটেছে, সেটা আমরা এরপরে দেখবো, এবং সেটাও কিন্তু এই বর্ণনাটার মধ্যে দিয়ে আসবে। তোমরাই তো আমাদের গর্ব, তোমাদের পরিচয়, আমাদের পরিচয়, অর্থাৎ মাস্টারমশাইদের পরিচয় তো আসল শিক্ষকদের হাত ধরেই। তারা যখন বলে যে না আমরা এরকম সত্যি সত্যিই এত খেটে এত শাসন করে এত পীড়ন করে একটা ছাত্রছাত্রীদের তৈরি করতে পেরেছি, তখন কিন্তু মাস্টারমশাইয়ের গর্ব হয় যে না আমাদের কাজে আমরা সাকসেসফুল হয়েছি। তাই বলছে যে তোমরাই তো আমাদের গর্ব, আমাদেরই পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালো, অর্থাৎ সে বলতে বলতেই তার শতছিন্ন অর্থাৎ অনেকটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম একটা পত্রিকা আমার ছেলে আমাকে এটা এনে দেখালো। পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। অর্থাৎ তার যে লেখা তার সম্পর্কে যে লিখেছে সেই লেখা কিন্তু মাস্টারমশাইয়ের হাতে পৌঁছে গেছে এবং পড়েছে। এই জায়গাটা থেকে প্রশ্ন আসে যে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তার ছাত্র কিভাবে তাকে অমর করেছে, এখান থেকে প্রশ্ন আসে। তখন তোমাদেরকে বলতে হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে অঙ্কের অসাধারণ দক্ষ মাস্টারমশাই কখনোই ভাবতে পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক করতে পারবে না। ছাত্রদের উপর প্রহার করে শাসন করে ছাত্রদের কাছ থেকে তাদের শ্রেষ্ঠটুকু বের করে আনাই তার প্রধান কাজ ছিল। ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা। তার মধ্যে একজন ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতার গল্প তার ছেলেবেলার গল্প স্বরূপ একটি পত্রিকায় লেখেন। সেটি পড়ে সরল মনের মাস্টারমশাইয়ের মনে হয়েছে ছাপার অক্ষরে তার কথা লিখে তার ছাত্র তাকে অমর করে রেখেছে। এই বক্তব্যটাই কিন্তু লিখতে হবে যে মাস্টারমশাইয়ের কাছে এটাই একটা অমরত্ব যে তার ছাত্র এতজন শিক্ষক এসে তার মধ্যে থেকেও সে আমাকে মনে রেখে কাগজে কলমে
সে লিখে গেছে শুধুমাত্র আমার কথাই, সেইটা কিন্তু তার কাছে একটা মানে কি বলবো, একটা গর্বের বিষয় হয়ে গেছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো। একটা কিছু বলতে চেষ্টা করলাম কিন্তু মুখে ফুটলো না। অর্থাৎ সুকুমারের কাছে যে এটা কতটা অপমানজনক বিষয় যে সে তার মাস্টারমশাই সম্পর্কে তো লিখেছে, আজকে সে নিজে মাস্টারমশাই হয়েছে, কিন্তু একটা শিক্ষকই বোঝে শিক্ষকের যে সে তো জানে যে কতটা তার শিক্ষককে সে ব্যঙ্গ বিদ্রুপ করেই লেখাটা লিখেছে এবং কতটা মাস্টারমশাইকে নিচু দেখাতে গিয়ে লেখাটা লিখেছে, এবং সেটা যখন মাস্টারমশাই নিজেই এটা পড়ে তখন কিন্তু তার মানে নিজের লজ্জায় ঘেন্নায় মুখ দেখানোর কিন্তু জায়গা থাকে না, কতটা লজ্জিত হয়ে সে দাঁড়িয়ে থাকতে পারছে না, এতটা সে লজ্জিত হয়ে গেছে। মাস্টারমশাই গলা ধরে এসেছিল, একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমন বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি শোনাবো কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। তো মাস্টারমশাইয়ের কাছে ছাত্রছাত্রীরা চিরকালেরই তার ছেলে মেয়ে, যে যতই ভুল করুক আর যাই করুক না কেন তার কাছে কিন্তু তার ছেলে মেয়ের যে অশ্রদ্ধাটাও সেটাও কিন্তু তার কাছে সম্মান স্বরূপই। তাই মানে সুকুমারের যে লেখা ব্যঙ্গ বিদ্রুপ এতটা অপমানজনক তার কাছে কিন্তু কোনোভাবেই অপমানিত মনে হয়নি, বরং তার কাছে অমরত্ব। সে তার ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মতো করেই দেখেছে বলেই এতটা তাদের শেখানোর জন্য প্রয়াস করেছেন। তাই লোকে বললেও কিন্তু তার কাছে তার ছাত্রের দামটা অনেক বেশি, মানে সেটা কোনোভাবেই কেউ কিন্তু কেড়ে নিতে পারবে না। আর সত্যি তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সেই অন্যায় আমায় শুধরে দেবে বইকে। অর্থাৎ সে তো মানে কতটা বড় মনের মানুষ হলে এই কথাটা বলতে পারে সে, যে মানে মাস্টারমশাই চিরকালই ভেবেছে যে আমি আমার সন্তানদেরই শেখাচ্ছি, সে কখনো ভাবেনি যে এটা পরের ছেলে বা পরের সন্তান। নিজের সন্তানদের যেভাবে প্রয়াস করে শিখিয়েছেন সেই ঠিক সেভাবে ছাত্রছাত্রীদেরও শিখিয়েছেন। তাই সন্তানের ভুল যে খুব সহজেই ক্ষমা করা যায়, সেই সন্তান যতই যা কিছু করুক না কেন সেটাই সে বুঝিয়েছে এখানে। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো এখন। অর্থাৎ সে সাহস করে চেয়েছিল যে সুকুমারকে একটা পত্র লিখতে, অর্থাৎ কোনোভাবে সে সাহস কিন্তু জোগাতে পারেনি সুকুমারকে লেখার। এরপরে বলছে আর বলতে পারলেন না। আবছা আলোয় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম, দেখলুম মাস্টারমশাই চোখ দিয়ে জল পড়ছে। এতটাই ইমোশনাল হয়ে গেছে সে, মানে সে তো প্রচন্ড ভাবেই তাদেরকে ভালোবাসে এবং ভালোবেসেছে, মানে এতটাই সে কি বলবো, আনন্দেই বলো আর ভাবে বিভোর হয়ে গেছে, তার চোখ দিয়ে কিন্তু অটোমেটিক জল পড়তে লেগে গেছে। মনে হলো স্নেহ মায়া মমতার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। অর্থাৎ সে তার চিরকালই তার মাস্টারমশাইকে একটা রাগী মাস্টারমশাই হিসেবে দেখেছে, কিন্তু কখনোই এই যে অপার স্নেহের একটা মাস্টারমশাই এই রাগী চেহারার পেছনে লুকিয়েছিল সেটা সে কোনোভাবেই কিন্তু বুঝতে পারেনি। আজ বড় হয়ে সে তার ভাবটি বুঝতে পেরেছে এবং মনে হয়েছে যে এই যে স্নেহটা সেটা কোটি কোটি মণিমাণিক্য দিলেও এই স্নেহ কখনোই কিন্তু মাপ করা যাবে না, এতটাই তার স্নেহ। এবং যে মমতা, এটা সব সংসারের ঐশ্বর্য, যা যা দামি জিনিস সব কিছুর চাইতে বেশি। এবং সেই ক্ষমা, অর্থাৎ যে মানে এতটা ক্ষমা পরায়ণ সে হতে পারে যে তার ছাত্র তাকে এত ব্যঙ্গবৃদ্ধ করে লেখা সত্ত্বেও সে তার ছাত্রকে ক্ষমা তো করেই দিয়েছে, বরং তাকে নিয়ে গর্ব করেছে। সেই ক্ষমা পরায়ণ গুণও কিন্তু কুবেরের যে ভান্ডার, ধনের ভান্ডার, আমরা জানি ধন কুবেরের ভান্ডার, সেই ভান্ডারকেও কিন্তু মানে ভান্ডার ধরেও কিন্তু পাওয়া যাবে না, এতটাই সে উচ্চ হৃদয়ের মানুষ, যেটা সুকুমার আজ পর্যন্ত বুঝতে পারেনি, সেটা আজকে গিয়ে তার মাস্টারমশাইয়ের স্বরূপটি দেখে কিন্তু প্রকাশিত হয়েছে। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, এই অপরাধ আমি বইবো কি করে, এই লজ্জা আমি কোথায় রাখবো। অর্থাৎ এত আত্মগ্লানি লজ্জা সে ভেঙে পড়েছে সুকুমার,
তার সে কখনোই ভাবেনি যে এরকম একটা সিচুয়েশন তাকে পড়তে হবে, তার মাস্টারমশাই এইভাবে তাকে ক্ষমা করে দেবে, তার মাস্টারমশাই এত স্নেহ মায়া মমতাময় একটা চিত্র তার সামনে ধরা পড়বে। এখান থেকে প্রশ্ন আসে, লাস্ট লাইন খুবই ইম্পর্টেন্ট। বলা হয় অপরাধবোধ এবং আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটলো তার সংক্ষেপে লেখো। মানে কিভাবে সুকুমার আগে সুকুমার থেকে এই সুকুমারে রূপান্তরিত হলো সেটা কিন্তু এখানে লিখতে বলেছে। তো তোমরা তখন বলবে যে এটা 5 নম্বরের প্রশ্ন আসে। কথকের ছোটবেলায় বিভীষিকা স্বরূপ ছিলেন তার স্কুলের অঙ্কের মাস্টারমশাই। তার অঙ্ক শেখানোর পদ্ধতির মধ্যে ছাত্রদের উপর কড়া শাসন এবং প্রহার কথকের কাছে আতঙ্ক হয়ে গিয়েছিল। সেই আতঙ্কের রেশ এতটাই তীব্র ছিল যে MA পাশ করার পরেও দুঃস্বপ্নে মাস্টারমশাই এসে হাজির হতেন। এরপর হঠাৎ এক পত্রিকা থেকে যখন ছেলেবেলার গল্প লেখার সুযোগ আসে, তখন তার ছেলেবেলার তিক্ত বাল্যস্মৃতি বাস্তবতার কল্পনায় মিশ্রণের মাস্টারমশাইকে কেন্দ্র করে এক লেখা তিনি লেখেন। সেখানে সুকুমার তার মতামত জানান, অযথা কাউকে কঠোর অনুশাসন করে কিছু শেখানো যায় না। নিজের অঙ্ক শিক্ষার ব্যর্থতার কথাও এখানে তিনি বুঝিয়ে দেন। কথক বাংলাদেশে প্রত্যন্ত কলেজে বক্তৃতা দিতে গিয়ে বহুদিন পর তার মাস্টারমশাইয়ের সঙ্গে যখন দেখা হয়, তখন তার সমস্ত ধারণাই পাল্টে যায়। মাস্টারমশাই যে শুধু বক্তৃতার প্রশংসা করেন তা নয়, জামার পকেট থেকে সেই জীর্ণ পত্রিকাও বের করে দেন, যেটা সুকুমার তার সমালোচনা মুখর লেখা লিখেছিলেন। সেটি পড়ে সুকুমারকে জানান, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। শিক্ষকের মুখ থেকে এই কথা শুনে লজ্জায় আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করে কথকের। সন্তান বড় হলে অন্যায় শুধরে দেবে, এই মূল্যায়নে মাস্টারমশাই যেন অনন্য মহিমা দিয়ে ধরা পড়েন কথকের সামনে। শিক্ষকের স্নেহ মায়া মমতার কাছে তার সমালোচনা যেন অনেক হীন হয়ে পড়ে। এই লজ্জাবোধে আর শিক্ষকের উদারতার সামনে নত হওয়ার মাধ্যমেই তার আত্মশুদ্ধি কিন্তু ঘটে। এবার আমরা জানবো দাম যে গল্পটা, সেই দাম গল্পের যে সার্থকতা, অর্থাৎ এখানে কোন দামের কথা বলা হয়েছে সেটা কিন্তু জানবো। সুকুমার তার যে শিক্ষক, তার শিক্ষকের কঠোর যে শিক্ষা পদ্ধতি সেটা সমালোচনা করেছেন ঠিকই, যদিও মাস্টারমশাইয়ের চোখে এটি অসম্মানীয় ব্যাপার ছিল না। তাই তিনি ছাত্রদের সন্তানের নজরে দেখতেন। সন্তান বড় হলে অন্যায় শুধরে দিতেই পারে, এটি তার কাছে অতি সাধারণ ঘটনা। শিক্ষকের এই অপার স্নেহ মমতা দেখে সুকুমার নিজের ভুল বুঝতে পারেন এবং সর্বোপরি বলা যায়, দাম দিয়ে কোনো জিনিসপত্রের বেচাকেনা করা গেলেও শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে মধুর সম্পর্ক, যে আত্মিক সম্পর্ক, সেই অনুভূতি কোনো মূল্য দিয়ে কখনোই কোনো বস্তুগতভাবে কেনা যায় না। এই সম্পর্ক হয় অটুট এবং গভীর। তাই এখানে দাম গল্পের যে সার্থকতা সেটা কিন্তু জিতে গেছে। অর্থাৎ এই গল্পটা শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে যে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্কের মূল্য বোঝাতেই কিন্তু করা হয়েছে। সুতরাং তোমাদেরকে আজকে এটা পড়ালাম, আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই। আজকে আমাদের এখানে ক্লাসটি এখানেই শেষ করছি।